প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। আজকে সাথে আছেন আমন্ত্রিত অতিথি রীনা কর্মকার, রোটারিয়ান রীনা কর্মকার, শিক্ষাবিদ ও সহসভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ, সিলেট জেলা। এই অনুষ্ঠানটি সৌজন্যে আছে আজকে মালঞ্চ বুক সেন্টার, রাজা ম্যানশন, দ্বিতীয় তলা। মালঞ্চ বুক সেন্টারকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। প্রিয় দর্শক, মালঞ্চ বুক সেন্টারের কিছু বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করছি আমি। মালঞ্চ বুক সেন্টার অনেক পুরাতন বই, দুষ্প্রাপ্য বই সেখানে পাওয়া যায় এবং আহ, বিভিন্ন বইয়ের তারা দুষ্প্রাপ্য বইগুলো অনুবাদ করে তারা বিক্রির ব্যবস্থা করেছে এবং অনলাইনে তাদের ব্যবসাটাও একটা নতুন ধারা দিগন্তের সৃষ্টি করেছে। মালঞ্চ বুক সেন্টারের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল লতিফকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের পরিকল্পনা আছে শেখ নুরুল ইসলাম। প্রিয় দর্শক, প্রতিদিনের নয় আজকেও তিনটি পত্রিকা এসছে আমাদের স্টুডিওতে। জাতীয় পত্রিকা দৈনিক দিনকাল, সিলেটের স্থানীয় দৈনিক শ্যামল সিলেট এবং সুরবামের। আমি প্রতিটি পত্রিকারই শিরোনাম পড়বো এবং অতিথিকে নিয়ে আজকে বিশ্লেষণ শুনবো। রীনা কর্মকারের বিশ্লেষণ পাঠক মুগ্ধ আমি জানি। আজকেও সুন্দর বিশ্লেষণ করবেন, এই প্রত্যাশা রইল আপনার কাছে। ধন্যবাদ। মাঝে মাঝে আমাকে পড়ার সময় একটু সহযোগিতা করবেন, চুপ করে না বসে থেকে। অনেক ধন্যবাদ। তারপরে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি হাতে নিচ্ছি দৈনিক দিনকাল। দিনকাল পড়ার আগে আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ 23 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ। আজ 16 জমাদিউস সানি, 8 ডিসেম্বর, রোজ সোমবার। দিনকালের প্রথম যে শিরোনামটি পড়িয়ে শুনেছি, লাল কালিয়ে 4 কলামে লেখা, রাষ্ট্রের দুর্নীতি আইন শৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপি টেনে ধরতে পারে। বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি দেশ গড়ার পরিকল্পনা ব্যানারে গতকাল রবিবার খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খবরের আরো কিছু দিক এখানে উল্লেখ করা হয়েছে। কিছু রাজনৈতিক দল ফ্যাসিস্টদের সুরে গান গাইছে। দেশের মানুষ 1971 সালে তাদের চেহারা দেখেছে। প্রশাসনের ভাগ্যের পরিবর্তনই সবচেয়ে বড় সংস্কার। দেশ গড়ার পরিকল্পনা অনুষ্ঠানে তারেক রহমান। ধর্মের নামে একটি গোষ্ঠী বিভাজন সৃষ্টি করছে। আরো খবর, খাদ্য দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবেলায় সকলকে একযোগে কাজ করার আহ্বান। অর্থনীতিতে নতুন ধাক্কা, নভেম্বরে মূল্যস্ফীতি 8.29%, অস্বস্তি বাড়ছে খাদ্যপণ্যের দাম। ইউনিসেফের বিবৃতি, 97% শিশু টাইফয়েড টিকার আওতায়। চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা, সানাউল্লাহ, ভোট গ্রহণের সময় বাড়ল 1 ঘন্টা। এটা নতুন করে একটা খবর, কিন্তু 1 ঘন্টা বেরিয়েছে। পরিকল্পনা উপদেষ্টা বলেছেন, তত্ত্বাবধায়কের চেয়েও অন্তর্বর্তীকালীন সরকারের অভিজ্ঞতা তিক্ততা। আর অন্যান্য খবর, সাজ্জাদের নামে রাষ্ট্রের ক্ষতি, দুদকের জালে সাবেক রাষ্ট্রপতি হামিদ। ফ্যাসিস্ট হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ, গুমের নির্দেশ দিতেন হাসিনা, বাস্তবায়ন করতেন তারেক সিদ্দিক। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ, বেগম খালেদা জিয়া হাসপাতালে শাশুড়ির শয্যাপাশে পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। আরো খবর, তৌহিদ হোসেন, বিদেশে শ্রমিক পাঠাতে বেশি টাকা ব্যয় রাষ্ট্রের ব্যর্থতা। বিদেশে শ্রমিক পাঠানোর জন্য অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে 5 থেকে 7 গুণ বেশি টাকা গুনতে হচ্ছে। আরো খবর, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে আপোষ নেই বিএনপি নেতা মির্জা আব্বাস। নিজ বাড়িতে পড়েছিল মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ। রংপুরের তারাগঞ্জে এক মুক্তিযোদ্ধা পরিবারের স্বামী স্ত্রী 2 জনই নিহত হয়েছে। তাদের মরদেহ পাওয়া গেছে। দুঃখজনক এবং আতঙ্কজনক খবর। নিজের ঘরের মধ্যে মৃতদেহ তাদের। বিশ্লেষণ করবেন আপনি, আপডেট পড়ে নেই, শেষ করি। বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে, বিএনপি নেতা খসরু। পরের পৃষ্ঠাটা শেষ করে আপনার কাছে আসছি। পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ শেষ পৃষ্ঠা, কিডনি রোগের প্রকৃত কারণ খুঁজে পেলেন গবেষকরা। নতুন একটা ভালো খবর। ঠাকুরগাঁ সীমান্তে এক যুগে
বিএসএফ এর গুলিতে নিহত 24 বাংলাদেশি। খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে দোয়া মাহফিল, এটা অনবরত হচ্ছে 23 নভেম্বরের পর থেকে। চকরিয়া উপজেলায় হারবাং বাজারে পথসভায় সালাউদ্দিন আহমদ বিএনপি নেতা, প্রতিশ্রুতি দিচ্ছি কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লেন করা হবে, নির্বাচনী প্রতিশ্রুতি। বাড়ল ভোজ্য তেলের দাম, আজ থেকেই কার্যকর। এটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা ভালো, জনগণের জন্য একটা কি খবর বলবো, এটাকে একটা উদ্বেগজনক খবর, শুধু না আরো কিছু বলা যেতে পারে। দাম বাড়ার উপর আরো বাড়ছে। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকর পদক্ষেপ নিতে হবে, ডক্টর ইফতেখারুজ্জামান। এস আলম ও জনতা ব্যাংকের 34 কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা, ডিজির সঙ্গে বিতর্ক, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা সেই চিকিৎসকের। প্রতিবাদ সভায় নাসিরুদ্দিন পিন্টুর সহধর্মিণী আমার স্বামীকে ফ্যাসিস্ট পরিকল্পিতভাবে হত্যা করেছে। দারাজমল ই কমার্সে গ্রাহক আস্থার নতুন মাইল ফলক। আরেকটি খবর, সাংবাদিক শওকত মাহমুদ আটক, বিএনপি কর্নার। উনি পরবর্তীতে ইলিয়াস কাঞ্চনের দলে মহাসচিব হিসেবে আসছিলেন, সেক্রেটারি জেনারেল হিসেবে। আর একটি স্বস্তির সংবাদ, এটা দিয়ে আমি শেষ করবো পড়াটা। পত্রিকা আমদানির ঘোষণায় পেঁয়াজের দাম কমলো কেজিতে 40 টাকা। ভারত থেকে আমদানিতে পার কেজিতে 40 টাকা কমলো। গতকালকে ছিল 30 টাকা 35 টাকার বৃদ্ধির খবর, আতঙ্কের খবর। আজকে কমে একটা স্বস্তির খবর বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আসছে অতিথির কাছে খবর বিশ্লেষণের জন্য। কোনটা দিয়ে শুরু করবেন? সংকট মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে কাজ করার আহ্বান, এটাই দিয়ে শুরু করে উপদেষ্টার একটা উদ্বেগ প্রকাশ করেছে। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রথম যে খবরটা আমরা বলতে চাচ্ছিলাম যে খাদ্য দূষণ, যেটা আমাদের জন্য অত্যন্ত মানে ভয়াবহ। বাংলাদেশে আমাদের খাদ্য দূষণটা কিন্তু খুবই ভয়াবহ। আমরা কোনো খাবারই ঠিক মতো খেতে পাচ্ছি না, এবং মাননীয় প্রধান উপদেষ্টা উনি উদ্বেগও প্রকাশ করছেন এবং এই সংকট মোকাবেলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। এই খাদ্য দূষণ নিয়ে আমরা যখন দেখি, প্রায় ভোক্তা অধিকার দূষণ বলতে কি ভেজাল মিশানো খাবার, এই ধরনের খাবারটাই তো সাধারণত দূষণ। এখন দূষণ তো নানা এই কারণেই হবে। খাদ্যটা যখন একটা মানে খাদ্য যখন করে সঠিকভাবে করে প্রসেস, তখন তো সেটার মধ্যে দূষণ থাকে না। খাদ্য দূষণ তখন একটা পানি যদি বোতলে গ্লাসে থাকে, পানিটার মধ্যে তো দোষ নেই। পানিটার মধ্যে যদি কিছু ময়লা, হ্যাঁ, তখন সেই পানিটা দূষিত হয়ে যায়। তাহলে আমাদের দেশে যে খাদ্য পণ্যে দূষণ ও ক্ষতিকর রাসায়নিক পদার্থের যে উপস্থিতি গুলো, রাসায়নিক বিভিন্ন ধরনের ফলের মধ্যে যে কোনো ফল আমরা কিন্তু সঠিকভাবে খেতে পারি না, কিংবা রেস্টুরেন্টে যাই যে খেতে, প্রায় দেখা যায় যে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ যারা সংরক্ষণ জরিমানা করে, কিন্তু জরিমানা করার পর আবার দেখা যায় সেই আবার সেই থোড়বড়ি খাড়াবড়ি থোড়ের মতো হয়। এবং সেখানে সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমরাও অনেকটা সচেতন না, বিশেষ করে। এবং আমরা যারা ব্যবসার সাথে জড়িত, অনেক সময় দেখা যায়, আমি সিলেটেও দেখা গেছে কোনো মানে যখন ম্যাজিস্ট্রেট এসে তাদেরকে ধরেছে, কর্মচারীরা আন্দোলন করেছে, কেন এই মানে খাদ্যে যে রাসায়নিক পদার্থ মিশিয়ে, যে ক্ষতিকর পদার্থ মিশিয়ে, যে কেমিক্যাল মিশিয়ে যে দূষিত করেছে, কেন ধরতে আসছে কেন? এটা মানে কত বড় এই কারণে কিডনি সমস্যা কিন্তু দেখা যাচ্ছে এইভাবে। প্রতিরোধের জন্য একটি নতুন, আমি তো যে অন্তত আমাদের মধ্যে সবার মধ্যে বিবেকবোধ জাগ্রত হোক, দেশপ্রেম জাগ্রত হোক, মানবতা থাকুক। মানবতা থাকলে আমরা আমার নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করতে পারবো না, এবং আমাদের ব্যবসাটা যেন আমরা সৎ পথে পরিচালনা করি। তাইলে এই খাদ্য, আমরা যতটুকু খাদ্য, আমরা আমাদের মোটামুটি খাদ্যের অভাব নেই আমাদের দেশে, যেভাবেই হোক, আমদানি করে হোক, দেশে উৎপাদিত ফসল হোক, সব দিক থেকে আমরা খেতে পারছি। কিন্তু সেইখানে দূষণের কারণে আমরা নানা রোগের মানে নানা রোগ, যেখানে রাষ্ট্রের প্রধান ব্যক্তি যখন এই উদ্বেগ প্রকাশ করেছে, অবশ্যই কার্যকরী পদক্ষেপ নেবেন এবং আমাদেরও সচেতন হতে হবে। আরেকটি উদ্বেগ, এটা তো রাষ্ট্রের উদ্বেগ, এটা হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তার একটি উদ্বেগ। দেখেন, নিজ বাড়িতে পড়েছিল মুক্তিযোদ্ধা রংপুরের তারাগঞ্জের খবর। এটা রংপুরের তারাগঞ্জের অত্যন্ত দুঃখজনক, এবং এটা আমাদের কাছে মানে যে দেশ মুক্তিযোদ্ধা, সে মানে এই দেশকে বাংলাদেশ হিসেবে পরিচিত করার জন্য সে তার জীবন বাজি রাখেছিল। সেই যে তার দেশে, তার ঘরে আজকে তার মানে এবং তার স্ত্রীও একসাথে, এটা অত্যন্ত দুঃখজনক। এবং এটা মানে
আমাদের ভাষায় স্তব্ধ। তা আমরা চাই না যে দেশকে, আমার বাংলাদেশ যতদিন থাকবে ততদিন অন্তত আমাদের যারা এই দেশকে দেশকে বাংলাদেশ হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দিতে প্রস্তুত ছিল, যারা শহীদ হয়েছে, আর যারা শহীদ হন না অনেকেই দেখেন আহত হয়েছে, পঙ্গু হয়েছে, কিংবা এখন যারা ভাগ্যক্রমে বেঁচে আছেন, তাদেরকে সম্মান জানানো আমাদের উচিত। এবং সেখানে তাদের রক্তাক্ত মরদেহ আমরা আর দেখতে চাই না। আমরা আর কোনো রক্ত চাই না। আমরা চাই যে আমাদের দেশটা, বাংলাদেশটা যে যে সম্মানজনক ভাবে আমরা, এবং সবচেয়ে বড় হচ্ছে 9 মাসে আমরা মুক্তিযুদ্ধে জয়লাভ করেছি, যেটা পৃথিবীর ইতিহাসে বোধহয় কোনো দেশ এতটা তাড়াতাড়ি করেনি। এবং এদের এই মুক্তিযোদ্ধাদের অসীম সাহসে আজকে আমরা এখানে বসে যাই বলি না কেন, আজকে দেশকে যে পথেই নেই না কেন, তাদের দেয়া সৃষ্টি করার জন্যই আমরা পেরেছি। দেশের জন্য এই স্পিরিটটা ছোট, কিন্তু আগে দেশটা পেয়েছি বলেই আমরা করতে পেরেছি। এখন আমরা যাই করি না কেন সংস্কার, আমরা এই দেশটা পেয়েছি বলেই তো করতে পেরেছি। আসলে আজকে পত্রিকায় বেশিরভাগই নেতিবাচক খবর হচ্ছে। আরেকটি খবর দেখেন এখানে, নভেম্বরে মূল্যস্ফীতি 8.29%, অস্বস্তি বাড়ছে, খাদ্যের পণ্যের দাম বাড়ছে। দেখেন এটা মানে আমরা তো জানি মানুষের মৌলিক অধিকার 6টা, তার মধ্যে মূল কিন্তু একটা খাদ্য, অর্থাৎ আমাদের জীবন ধারণের জন্য খাদ্য একান্তই প্রয়োজন। সুতরাং সেইখানে যখন খাদ্যপণ্যের দাম মানে দেখেন, আমরা দেখেছি যে আমরা এখনো কিন্তু উন্নত বিশ্বে যাইনি। সুতরাং আমরা যে মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আছে, তাদের এই খাদ্যটা যদি একটু তার যদি খাদ্যের যদি দামটা যদি নাগালে থাকে, হাতের নাগালে থাকে, যদি একটু, হ্যাঁ, তাহলে তারা কি জীবনযাপনটা একটু সহজ হয়। আর বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষের খাবারটাই যদি ঠিক মতো হয়, তাহলে অন্য কিছু অত চাহিদা হয় না। এবং মূল্যস্ফীতি যখনই হয় তখনই কিন্তু খাদ্য পণ্যের দাম বেড়ে যায়। এটা কিন্তু স্বাভাবিক। মূল্যস্ফীতি যখনই হচ্ছে, এই সংস্থার যারা দায়িত্বশীল আছে তারা কিন্তু সুতির মান না ধরে, তারা কিন্তু এটা কিন্তু নাগাম ধরতে পারতো না, তখন তাদের আরো বেড়ে যাবে। সুতরাং আমরা চাই যে একটু অন্তত অর্থনীতিটা একটু জাগি হোক, আর একটু পরিপুষ্ট হোক, এগিয়ে যাক। কারণ খাদ্যপণ্যের দাম, এটা শুধু খাদ্যপণ্যের দাম না, সব মূল্যস্ফীতি হলে সবকিছুতেই প্রভাব পড়ে। আরেকটি ভালো খবর বলা যায় এটাকে, যদি রাষ্ট্র ব্যবস্থা এরকম একটা খুব সুন্দর কথা বলেছি, জানি না এটা কতটুকু সার্থক হবে। রাষ্ট্রের দুর্নীতি আইন শৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপি টেনে ধরতে পারে। এটা নির্বাচনের আগে মানুষকে আশ্বস্ত করার যে কথাগুলো আসছে, যদি সত্যি এই উদ্যোগটা নেয় দেশবাসী, রাষ্ট্রের দুর্নীতি আইন শৃঙ্খলার লাগাম, এটা আমার মনে হয় যে যারাই ক্ষমতায় থাকবে, যারাই দেশ পরিচালনায় থাকবে, তাদেরই এটা ধরার কথা। এটা মানে ঘোষণা দিয়েও ধরার দরকার নেই। আমার কাছে এটা দায়িত্ববোধ। আমি এখানে বললাম আমি যে দুর্নীতি করব না, আমি সত্য কথা বলবো, আমার কাছে এইটা মনে হয় আমি সত্য কথা বলবো, এটার মধ্যে কোনো আমি আমার গুরুত্ব মনে করি না, কৃতিত্ব মনে করি না। কারণ আমি মিথ্যা বলবো না, সত্য বলা তো আমার দরকার, উচিত, এবং এটাই আমার কাজ। সুতরাং আইন শৃঙ্খলা বা দুর্নীতি এটা চলবে না, এইটাই মূলত এটা বিএনপি টেনে ধরতে পারবে। এখানে একটা কথা, যে বিএনপির আমলে কিন্তু বেশ কয়েকবার দুর্নীতিতে দেশ সেরা হয়েছিল। এখানে বিএনপির যারা নেতৃস্থানীয় ব্যক্তি, কিন্তু একটা অভিজ্ঞতা তাদের তখন হয়েছিল কি জন্য দুর্নীতি এত হয়েছিল। সেই আলোকে যদি এই কথাটা বলে, অবশ্যই বিএনপি এটা করতে পারবে বলে জনগণ বিশ্বাস করবে। আমি যে দলে ক্ষমতায় আসুক, আমি চাই যে দুর্নীতি ও আইন শৃঙ্খলাটা অন্তত একেবারে আইন শৃঙ্খলাটা সঠিকভাবে থাকুক, এবং দুর্নীতি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাক, বিলুপ্ত হয়ে যাক, এটাই আমরা চাই। বিএনপির আরেক নেতা বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকের সঙ্গে আপোষ নেই মির্জা আব্বাস নিয়ে। এই যে ভালো ভালো কথাগুলো, এর প্রতিফলন যদি আমরা নির্বাচিত হওয়ার পরে যদি সার্থক হয় করতে পারে, তখনই হবে সার্থক। এটা ওই যে নির্বাচনে বললাম না, নির্বাচন আসলে শুনতে মানে খুব মজা হয়, যে মনে হয় দুই একটা বইও লেখা যায় তাদের, যে সব দলেরই, কোনো দল না, তারা যে ভালোভাবে যায়, তখন ওই যে সত্য ভাষণ হিসেবে বই হয়ে যায়। এইটা যদি পরবর্তীতে যদি আসলেই আমাদের কার্যকরী হয়, আমাদের দেশের মতো সুজলা সুফলা যেমন বাংলাদেশ, তেমনি আমাদের দেশে একটা শান্তি শৃঙ্খলার দেশও একটা ওরকম হবে। সত্যি তখন মানুষের সত্যিকে সুজলা সুফলা হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ। দিনকালের প্রথম কথা শেষ পৃষ্ঠায় আরেকটু কিছু বিশ্লেষণ আপনি করবেন। এখানে কোনটা দিয়ে শুরু করবেন? যে প্রতিবাদ সভায় নাসিরউদ্দিন পিন্টু সেই ইয়েতে হয়েছিল, যেটা ওই সময় এখানে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ, ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন।
আমি আমার কাছে মানে উনি অবশ্যই গবেষণা করে বলেছেন, আমরা তো গবেষণা করি না, আমরা সাধারণ নাগরিক, আমরা তো আমাদের জীবনে যেটা ঘটে তার উপরে কথা বলি, তো আমাদের সেটা বলতে আমরা তো সেটাই। গবেষণা করছি না, তা জীবন থেকে আমরা গবেষণা করছি মূলত। তা আমরা বলি যে দুর্নীতির বিরুদ্ধে এখনই লাগামটা ধরতে হবে। এর আগেও যেখানে বলা হয়েছে দুর্নীতি, আইন শৃঙ্খলা, দুর্নীতির বিরুদ্ধে যেমন লাগাম ধরতে হবে, আইন শৃঙ্খলাটাকে রক্ষা করার জন্য আমাদের দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং সেটা ব্যর্থ না, আমরা মনে করি যে এখনো সময় আছে, আমরা সঠিক পথে ধরতে পারলে আমরা এখনো পারবো, আমাদের দেশ এখনো এখনো জায়গা। সময় হ্যাঁ আছে। হ্যাঁ, আমরা আশাবাদী। আরো একটি খবর, এই যে ও খুবই এটা আলোচিত সাংবাদিক শওকত মাহমুদ, বিএনপি নেতা, এটা এই সাংবাদিককে আটক করা আমার হয়েছে। আর আরেকটা কেরানীগঞ্জে ধর্ষণ করে নারীকে জীবন্ত দগ্ধ, মূল আসামি গ্রেপ্তার। এটা আসলে খুবই দুঃখজনক যে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। দেখেন আমাদের দেশে কি হয়, এই যে ছোট একটা দেখা যায় পারিবারিক একটা বিষয়ে তাকে শ্বাসরোধ করে করা হচ্ছে, পারিবারিক একটা বিষয়। এখানে কি আমরা মনে করি নারীর অধিকার, নারীর অধিকার শুধু নারী চিন্তা করলেই পাবে না, এখানে পুরুষের অবশ্যই সেটা ওই করতে হবে। কারণ একটা জানেন ওই জাতিসংঘের একটা উইং আছে সেখানে, যে পুরুষদের জন্য পুরুষদের পাঠশালা আছে, যে তাদেরকে শিক্ষা দেয়া যে নারীর অধিকার, সেই অধিকারটা কিন্তু মূলত তার পরিবারের উন্নতির জন্য, পরিবারের জন্য। এটা যদি পুরুষদের মনে থাকে তাহলে সেই পুরুষতান্ত্রিক সমাজটা অন্তত নারীরা তাদের অধিকার পাবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা জাতীয় পত্রিকা শেষ করি, আমরা স্থানীয় দুটো পত্রিকা যেহেতু আছে আছে। সেটা পড়বো এবং অতিথির কাছে আবারও আসবো বিশ্লেষণের জন্য। কিছু খবর যেটা আমরা জাতীয় পত্রিকায় বিশ্লেষণ করেছি সেটা বিশ্লেষণ না করে শুধু পড়ে যাবো আর কি আমি। চলতি সপ্তাহে তফসিল বাড়ল ভোট দেওয়ার সময়। ইসির প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনের দিন ছুটি ঘোষণা, এটা ওই পত্রিকায় ছিল না। আর একটি খবর, এসএমপির নির্দেশনা রাত 9:30 দোকানপাট বন্ধে। তৎপর সিলেটে কিন্তু অলরেডি কালকে থেকেই আমার ব্যবসায়ীরা সতর্ক হয়েছে। আসলে এটা আমার মনে হয় সকলে যদি সহযোগিতা করে আমাদের জন্য সেটাই ভালো হবে। আরো খবর, স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন, হবিগঞ্জের একটি ঘটনা, পারিবারিক ঘটনা। নবীন বরণ অনুষ্ঠানে খন্দকার মুক্তাদির, মেধা ও প্রতিভার বিকাশে তরুণরাই দেশকে এগিয়ে নেবে। এই খবরগুলো আসলে ভালো লাগে, আলোচিত করে। এবং আমার মনে হয় নবীন বরণ উৎসব বা এই ধরনের কোনো উৎসবে একজন এই ধরনের ব্যক্তি আনিয়ে যখন কথাগুলো শোনা হয়, শিক্ষার্থী যারা থাকে এখানে তারা অনুপ্রাণিত হয়। আর একটি খবর, দুঃখজনক খবর, বাহুবলের ট্রাক চাপায় শিক্ষক নিহত। স্ত্রীকে তার কর্মস্থলে দিতে যেয়ে হাঁটিয়ে আসার সময় স্বামী নিহত হয়। অত্যন্ত একটা দুঃখজনক খবর। সিলেটে ডেঙ্গু আক্রান্ত 500, বেশি হচ্ছে হবিগঞ্জ। প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকা বর্জনের ঘোষণা ছাত্র ইউনিয়ন। সাকসু নির্বাচনের কথা বলা হয়েছে এখানে। 3 নারী প্রার্থী নিয়ে শিবিরের প্যানেল ঘোষণা। একটি গোষ্ঠী ধর্মের নামে দেশ বিভাজনের পথ সৃষ্টি করছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। আরো খবর, তাদের তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে, ভার্চুয়াল বক্তব্যে জামাতকে ইঙ্গিত করে বলেছে এই কথাটি। আরো খবর, রোজা ও পূজা নিয়ে মন্তব্য, জামাত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা। আমরা কিছুদিন আগে শুনছি, অত্যন্ত এটা হয়ে গেছিল, ফেসবুকে টেসবুকে চাউর হয়েছিল কথাটি, যে রোজা ইত্যাদি নিয়ে একটি কথা বলে হয়তো তার সম্প্রীতির জন্য করেছে, কিন্তু এটা উল্টা প্রতিক্রিয়া। আমি শেষ পৃষ্ঠা পড়ে শুনাই। কয়েকদিন থেকে খবরটি এসছে, আজকেও রত্না নদীর সেই সেতুর ছবি সহ আসছে। রত্না নদীর সেতু ভেঙে হবিগঞ্জ বানিয়েছেন সড়ক বন্ধ। এটা ছিল কোনো মতে আসা যাওয়া করছিল, এটা এখন একেবারে ভাঙা হয়ে গেছে আর কি। 3 উপজেলার মানুষের দুর্ভোগ চরমে। আমরা আশা করব কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি এটা পদক্ষেপ নেবে। চলছে ধান কাটার উৎসব, কৃষকের মুখে হাসি, ওসমানীনগর আমনের ভালো ভালো ফসল। সারা সিলেট জুড়ে কিন্তু আমন ফসল হয়েছে এবার। সময় বাড়লো সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার। কুলাউড়াই ডিসি তৌহিদুজ্জামান, জুলাই আগস্ট বিপ্লবের চেতনায় আগামী 100 বছর বাংলাদেশ পরিচালিত হবে, ডিসি তৌহিদুজ্জামান বলেছেন। সত্যই মানুষের মধ্যকার বিভেদের দেয়াল দূর করতে পারে, সত্যটাই সত্যম শিবম সুন্দরম সংস্কৃতে একটা কথা আছে। আসলে সত্যই সবকিছু। এই সত্য কথা বলার জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলা হতো, সত্য কথা বলার জন্য।
সিসিকে সিটি লেভেল কোঅর্ডিনেশন কমিটির সভা অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশনের সভাটি হয়েছে গতকাল। কানাইঘাটে নবাগত ইউএনওর সভা, বয়কট রাজনৈতিক দলগুলোর। নীরবে চলে গেল বিয়ানীবাজার মুক্ত দিবস। 1971 মুক্ত দিবস কালকে বিয়ানীবাজার, মানে নীরবে হয়েছে, তেমন কোনো অনুষ্ঠান সেখানে এটা হলো প্রতিবারই অনুষ্ঠান হয়। গোলাপগঞ্জে বিয়ানীবাজারে অ্যাডভোকেট ইমরান রাজপথে আন্দোলন করে হলেও সিলেট 6 আসনে ঘরে ঘরে গ্যাস আনবো, যথার্থ হোক জনগণের সেটাই প্রত্যাশা। চলছে ধান কাটার উৎসব, এটা নিয়ে শুরু করতে পারেন আজকে ইয়াটা। ধান কাটার উৎসব সারা সিলেট কিন্তু আমন ধানের মমু একটি। বাংলাদেশ তো মানে ধানের দেশ, ধানের দেশ, ধন্য ধানে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, এবং ধানের দেশ গানের দেশ হচ্ছে বাংলাদেশ। তো আমাদের ধান কাটার উৎসব সবচেয়ে এই অগ্রহায়ণ মাস হলেই যে গ্রামে যে ধান কাটার যে একটা মৌসুম থাকে, এটা আসলে খুব মানে এনজয় করার মতো, খুব ভালো লাগে। মানুষ কৃষকের মুখে হাসি ফুটে, আর ছোট ছোট বাচ্চারা তারাও এনজয় করে। আমরা হ্যাঁ, গৃহিণীর একটু কষ্ট কম থাকে, কারণ খুশিতে থাকে, যে কষ্টটা গৃহিণীর উপর বেশি যায়, তো এই জন্য একটু মুখটা কালো থাকে তার, যে নারী নেত্রী হিসাবে তাদের পক্ষে থাকবে এটা স্বাভাবিক। তবে না, এটা আমি অবশ্যই, এটা মানে জাস্ট বলার জন্য। কিন্তু ধান আসছে দেশে, আমার পরিবারে ধানটা আমার একটা উপার্জনের, এবং এখানে আমাদের খাদ্যশস্য সব মিলিয়ে বছর ভরে ঘরের ভাত তারা খাবে, এটা তো আনন্দের, এবং বিক্রি করে আরো কিছু সামগ্রী কিনে আনবে, এটা সবচেয়ে হচ্ছে কি যে দেখেন এখন ধান নিয়ে অনেক গবেষণা হচ্ছে। অর্থাৎ এখন আমাদের এখানে সিলেটে কিন্তু এই যখন বন্যায় সমস্ত মানে ধানগুলো তলিয়ে যায়, তখন এই বন্যার মধ্যেও সেই পানির মধ্যে কিভাবে ধান চাষ, সুতরাং সেখানেও কিন্তু ভালো আমাদের দেশে এই ধানের উপরে কিন্তু ভালো গবেষণা। এবং একটি ধান থেকে 3 বার ধান হচ্ছে, একটি ধানের গাছ থেকে কাটার পরে আমাদের আবার কিন্তু ধান হচ্ছে সেখানে, এরকম ছিল না কিন্তু আগে। এখানে নবান্ন উৎসব হবে, এখন ঘরে ঘরে নবান্ন উৎসব, আমরাও আমাদের মুখেও হাসি, কৃষকের মুখে হাসি, মানে আমরাও আমাদের মুখেও হাসি। সেটা একটা বাঙালির একটা ঐতিহ্য। ওইটা এখন সময় বললো সালমান শাহ আমাদের সিলেটের একটা গর্ব ছিলেন, এবং ওনার অভিনয় দক্ষতা আমরা সবাই জানি, এবং অত্যন্ত ভালো একটা মানুষ ছিলেন। তো তার যে দীর্ঘ 30 বছর বোধহয় হয়ে গেছে, সেখানে আজ পর্যন্ত সেই তার কোনো মৃত্যু হওয়ার পরে সেখানে মানে বিচার কাজটা এত দেরিতে হয়। তবে অবশ্য তারা বিচার কাজ হওয়ার পরে তারা আবার না দিয়ে করার জন্য নারাজি হওয়ার কারণে আবার করেছে অন্য পন্থায়। আমরা আশা করব এটা সঠিক তদন্তের মাধ্যমে, সঠিক তদন্তের মাধ্যমে তার মৃত্যু রহস্যটা বের করবে, এটা আমরা আশা করব, এবং সেই ধরনের শাস্তি বিধান করবে বলে আমাদের প্রত্যাশা। আরেকটি খবর এই যে দেখেন, বাংলাদেশ রাজনৈতিক দলগুলো ইউনুর নতুন সভা, কানাইঘাটে নবাগত ইউন আসছে, এই ইউনুকে বয়কট করার জন্য সভা। এগুলো কি একটু জনগণের সাথে সম্পৃক্ত করার লোক নিশ্চয় তার বিরুদ্ধে হয়তো কিছু ছিল। আমি এইসব ব্যাপারে এটা হচ্ছে যে রাজনৈতিক ব্যাপার অথবা তাদের সরকারি ব্যাপার, তারা তাদের এইটার ব্যাপারে আমরা তার সম্বন্ধে জানি না ইউনিয়ন। সুতরাং আমরা চাই একটা ভালো ইউনিয়ন ব্যস্ত লোক, এবং সাহিত্য যখন মাঝে মধ্যেকার বিভেদের দেয়াল দূর করতে পারে, এটা একটা সুন্দর একটা সংবাদ। সাহিত্য প্রেমী যারা, তাদের জন্য একটা ভালো খবর। একজন সাহিত্যিক অবশ্যই তার মনটা থাকবে সবসময় উদার। হ্যাঁ, সাহিত্য তো কোনো একতরফা সাহিত্য হয় না, সাহিত্য হচ্ছে সব নিয়ে, অসাম্প্রদায়িক চেতনা, সাহিত্যের কোনো সীমানা থাকে না, কোনো বর্ডার থাকে না, অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেম, এসব থাকার পরেই সে একজন সাহিত্যিক হতে পারে। সুতরাং এটা মানুষের মধ্যে বিভেদের দেয়াল দূর করতে পারে, মানুষের কুসংস্কার দূর করে দিতে পারে, মানুষকে নতুন জীবনে মানে অনুপ্রেরণা জাগাতে পারে। সুতরাং সাহিত্য, আমাদের দেশ বিভাগ হয়েছে, ভারতের সাহিত্য, বাংলাদেশের সাহিত্য, সাহিত্যিকেরা কিন্তু সমান তালে কিন্তু তারা লেনদেন করে তাদের মনের কথা। সাহিত্য হচ্ছে পাখির মতো, সাহিত্য হচ্ছে পানির মতো, অর্থাৎ সেখানে কোনো কোনো দেশ, কোনো ব্যারিকেড কিছু আটকে রাখতে পারে না। এটা উপরে থেকে পানি পড়ে যেটা নিচের দিকে যেখানে যে কোনো পাখি কোনো দেশের বলতে পারবে না যে এইটা আমার দেশের পাখি, আর কোনো দেশে যেতে পারবে না, তার ভিসা টিসা লাগে না। ছোটবেলায় কোন একটা জায়গায় পড়েছিলাম, পাখির কথা বলতে মনে পড়লো আমার, যে এই দেশে কতটি পাখি আছে, তখন মনে করে একটা মানে সংখ্যা বলো যে 29,900 বা 1,29,000 হতো, যদি বেশি হয় পাশের দেশ থেকে বেড়াতে আসছে, যদি কম হয় পাশের দেশে বেড়াতে গিয়েছে।
এই কথাটাই আপনার, এটা কিন্তু একটা সাহিত্যেরই হ্যাঁ, একটা রসের কথা বললাম আর কি। সত্যিই তো। সত্যই মানুষকে সাহিত্যের মধ্যে দিয়ে বিভেদ ভুলে যায়, অবশ্যই সাহিত্যের আসর আরো হোক দেশে, এই প্রত্যাশা রইল। মানুষ সাহিত্য প্রেমী হোক, আমরা চাই যে সাহিত্য। যে আরেকটি খবর আসছে, স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন, হবিগঞ্জের একটি ঘটনা। হবিগঞ্জের এটা একটা, এখানে মানে খবর অনুযায়ী হচ্ছে যে পারিবারিক কলহে যে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন হয়েছে, এইখানে একটা, এবং স্ত্রী ফারজানা বেগম 20 তার সানকোলা লাগিয়ে গেছে। এখন দেখেন, একটা স্বাভাবিক, একটা সাধারণ কারণে পারিবারিক কলহের জের হিসেবে, এটা আমাদের হতে পারে একজন স্ত্রী খুন মানে সংখ্যায় একজন, কিন্তু এটা কিন্তু আমাদের এই সমাজের, এই পুরুষতান্ত্রিক সমাজে একটা বড় অ্যালার্ম। অর্থাৎ এই যে তার যে তার চেতনাবোধ নেই, কারণ সেখানে সে সামান্য ঘটনায় তাকে খুন করতে পারে না, কারণ সে তো একটা পরিবারের অংশ। একবার মেরে ফেলার মতো মানে যে পরিকল্পনা, এটা অত্যন্ত কোনো কারণেই কেউ কাউকে মারতে পারে না, এবং পরিবারে তার স্ত্রীকে মারতে পারে, ঝগড়া বিবাদ হতে পারে, তার মীমাংসা হতে পারে। এখানে এখন দ্বারা প্রমাণিত হয়, এটি দ্বারা বোঝা যায় যে এর মধ্যে চেতনাবোধ নেই, এর মধ্যে বিবেকবোধ নেই, এর মধ্যে নারীর প্রতি সহিষ্ণুতা নেই, পরমত সহিষ্ণুতা নেই। বলি জাগ্রত হোক মানবতা, অবশ্যই জাগ্রত হোক মানবতা, এবং নারীর প্রতি সম্পূর্ণ সহিংসতা, যে কোনো ধরনের সহিংসতা রোধ করার মতো যেমন আইন থাকা দরকার, তেমনি প্রত্যেক নাগরিকের অন্তত বিবেকবোধ। বিশেষ করে আমি মনে করি যে পুরুষতান্ত্রিক সমাজে আমরা যাই হোক, মানসিকতাটা একটা, কিন্তু ক্ষমতায় আমরা এখনো পুরুষকেই মনে করি, এখনো আমরা বাবার কথাটা আগে শুনি। হ্যাঁ, আমাদের ভাইদের এখনো প্রাধান্য দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই। সুতরাং আমাদের সেই পুরুষদের এটা বিবেকটাকে জাগ্রত করতে হবে, তাদের চেতনাবোধ জাগ্রত করতে হবে, বুঝতে হবে যে নারীর অধিকারটা শুধুমাত্র নারীর জন্য না, একটা পরিবারের জন্য। নারী তো আমার মা, আমি যার গর্ভে ধারণ করেছি সে হচ্ছে নারী। সুতরাং সেখানে নারীর অধিকারটা দেওয়ার জন্য তাকে সেই অবশ্যই হবে না, তখন তার প্রতি শ্রদ্ধাবোধ বাড়বে। অতিথির কাছে আরেকটি জিনিস রয়েছে, এটা টপ অফ দ্য কান্ট্রি, এটা বিশেষ করে সিলেটের নতুন খবর। রাত 9:30 দোকানপাট বন্ধ, তৎপর পুলিশ। আমি একটু কথা বলি, তারপরে বিশ্লেষণ করবো। আগে কিন্তু দেখেন 7টায় সন্ধ্যা হতো, এখন 5টায় সন্ধ্যা হচ্ছে, এমনি কিন্তু 2 ঘন্টার একটা ব্যবধান। সেখানে 9:30 বলতে কিন্তু 11:30, ওই হিসাব ধরলে আমি মনে করি যথার্থভাবেই এই শীতের মৌসুমটা অন্তত পক্ষে যদি 9:30 থাকে, আমার মনে হয় ব্যবসায়ীরা কারো ক্ষতিগ্রস্ত হবে না। অনেক রাতে কিন্তু হয়তো 9:30। আপনি একটু বলেন এটার ব্যাপারে, জনগণের এটা কি পক্ষে হচ্ছে না বিপক্ষে হচ্ছে এই আইনটা? এটা আইনটা করেছে নিশ্চয়ই বিবেচনা করেই করেছে, নানাদিক বিবেচনা করে তারপরে আইনটা করেছে। কারণ আমাদের এখন বিদ্যুতের আমরা দেখি একটু পর পর যাওয়া আসা করে, দেশের সমস্ত কিছু বিবেচনা, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে 9:30 দোকানপাট বন্ধে খারাপ হওয়ার কথা না, ঠিক আছে, 9:30 করা যেতে পারে। আমাদের মতামত কমে আসছে, এই ইমপ্লিমেন্ট যেন হয়, আইনটা যেন খাতা কলমে না থাকে, সেটাই আমাদের প্রত্যাশা রইল। প্রিয় দর্শক, আমরা আরো একটি পত্রিকা যেহেতু আছে বিশ্লেষণ করবো, আমাদের আরো পড়ার বাকি আছে। সুরমা মেল 34 সপ্তাহে তফসিল, ভোটের সময় বাড়বে 1 ঘন্টা, আগে পড়েছি আমরা, এটা অন্য খবরে। সুনামগঞ্জ 2 আসনের জামাত প্রার্থী শিশির মুনিরের বিরুদ্ধে মামলা, শিশির মুনিরের ছবি সহ খবরটি ছাপা হয়েছে। আরো খবর, দুর্নীতি আইন শৃঙ্খলার লাগাম একমাত্র বিপরীত, জাতীয় পত্রিকায় আমরা পড়েছি এটা। শিক্ষকদের ঢুকতে না দিয়ে পরীক্ষা নিলেন অভিভাবকেরা, এটা একটি অভিনব কিন্তু একটি খবর। এই খবর গ্রহণকারটা এটা বিশ্বাস করি, যেহেতু আপনি নিজেও একজন শিক্ষক ছিলেন, শিক্ষকদের যে এই দাবি বা অনাকাঙ্ক্ষিত, অভিনব নয়, এটা অনেক ধন্যবাদ, ল্যাঙ্গুয়েজটা আপনারটাই যথার্থ বলে আমিও মনে করি। আরো খবর, সাবিতে শিবির সমর্থিত প্যানেল ঘোষণা, ভিপি পদে শিশির, জিএস পদে মুজাহিদ, এবং এখানে বলা হয়েছে 3 জন নারীও সেখানে আছে। হবিগঞ্জে ট্রাক চাপায় শিক্ষকের মৃত্যু, আন্দোলন করে হলেও সিলেট 6 আসনের ঘরে ঘরে গ্যাস আনবো, অ্যাডভোকেট ইমরান, গোলাপগঞ্জ বিয়ানীবাজার বিএনপির প্রার্থী। 45 লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি, হাসপাতালের সংযোগে বিচ্ছিন্নের লিস্ট। আসলে যে বিদ্যুৎ বিল 45 লক্ষ টাকা, এতদিন কি কোথায় ছিল তারা? এখন এটা বেড়ে এটা এই পর্যায়ে না। আসলে এইখানে একটু বলেই নেই যে 45 লাখ টাকা বিদ্যুৎ বিল বাকি, এবং এটা সরকারি হাসপাতালে। আমরা জানি যে একটা বরাদ্দ থাকে, এখন এই বরাদ্দ না থাকা, বরাদ্দ থাকে, সেই বরাদ্দ থেকে মাসে মাসে বিল পরিশোধ করাই উচিত। আমরা যে বিদ্যুতের ভোগান্তিতে আছে আমরা সবাই জানি, কিন্তু কেন করা হয়নি? দেখা গেছে তারা যে মানে এই খবর অনুযায়ী দেখলাম, খবরে লেখাই আছে যে কর্তৃপক্ষ বলেছে অ্যাকাউন্ট যদি টাকা দেয় তারা পরিশোধ করে দেবে, অর্থাৎ তারা টাকা পায়নি। সুতরাং আমার মনে হয় যে যেহেতু সরকারি
বিষয় এটা। সুতরাং সেখানে তাদেরও দায়িত্ববোধ যে তাদের সেই বিলটা দেয়া, বিলটা না দিয়ে আবার সরকারি ভাবেই কেটে দিচ্ছে, একদিকে বিল দিচ্ছে না আর একদিকে কেটে দিচ্ছে। এখানে যে বিশেষ করে এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা হসপিটাল, সেখানে রোগীদের অপারেশন হতে হবে সব ধরনের, সেইখানে তো বিল মানে যদি বিদ্যুৎ কেটে দেয় তাহলে কি তাহলে করে রোগীরা কোথায় যাবে? ঠিক একটা গুরুত্বপূর্ণ জায়গা। তারপরে সরকারি বিল যে বিদ্যুৎ না দেওয়ার কারণে কাটা হচ্ছে, সেটা একটা এই জন্য সরকারকে আরো সতর্ক থাকতে আর হবে। একটি কথা, যেহেতু আপনি শিক্ষক, আপনি শিক্ষকতা থেকে অবসর নিয়ে এখনো করছেন, শিক্ষকতার কাজ করেই যাচ্ছেন, কিন্তু ইনডাইরেক্টলি শিক্ষকদের ঢুকতে না দিয়ে পরীক্ষা নিলেন অভিভাবকেরা, এই ব্যাপারে এটাই কিছু তো বলি। হচ্ছে প্রাথমিক শিক্ষকেরা যে আন্দোলন করেছিল তাদের বেতন ভাতা দেয়, এবং তারা মানে ছাত্রছাত্রীদের জিম্মি করে বিশেষ করে বার্ষিক পরীক্ষার সময় আপনি শিক্ষককে এটা সাপোর্ট করেন না? অবশ্যই না, অবশ্যই না। কারণ আমরা, আমাদের মূল হচ্ছে, আমাদের প্রাণ ভোমরা হচ্ছে গিয়ে আমাদের ছাত্রছাত্রী। ছাত্রছাত্রী না থাকলে যেদিন আমরা স্কুলে যে মানে আমরা থাকি না, তখন এই জায়গা তাদের স্বার্থ বেশি। আমার নিজের ক্ষতি হলেও আমি তাদের স্বার্থ দেখবো, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আন্দোলন আমার দাবি থাকতে পারে, সেটা সঠিক ওয়েতে আমি করব, এই সময় জিম্মি করে করা যায় না। সুতরাং আমরা চাই যে শিক্ষকদের তারা অবশ্য সেখান থেকে সরে আসছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো শিক্ষকের এই কথাটা বলেছেন, আমরা পাশাপাশি এই কথাটাও বলবো, শিক্ষক যে ন্যায্য যেটা পাওনা অবশ্যই তাদেরকে সরকার যদি এদিকেও দৃষ্টি দেয়, তাহলে এই বিভাজনটা তখন আর থাকবে না। অনেক অনেক ধন্যবাদ আজকের অতিথি রিনা কর্মকার, আপনি সুন্দর বিশ্লেষণ করেন, ভালো লাগে। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনই ভিন্ন ভিন্ন অতিথি নিয়ে ভিন্ন তিন ধারার তিনটি পত্রিকা আমরা প্রতিদিনই অন্য পত্রিকা নিয়ে কথা বলি। আজকেও তেমনি আমাদের জাতীয় পত্রিকা একটি, আমরা পড়ে শুনেছি দিনকাল, এবং সিলেটের স্থানীয় দৈনিক শ্যামল সিলেট এবং সুরমা বিল পরিশেষে পড়ে শোনালাম। এইরকম প্রতিদিনই আমাদের নতুন নতুন পত্রিকা থাকে। বিশেষ করে সিলেটের তাজা খবর জানার জন্য আমি বলে থাকি কথাটা, দেশের বাইরে অর্থাৎ অন্য দেশে যারা অবস্থান করেন, আমাদের এই অনুষ্ঠানটা যদি প্রতিদিন শোনেন আপনারা, তাহলে সিলেটকে জানার একটা সুন্দর একটা দিক আপনারা পাবেন। তাই প্রত্যাশা রাখি আপনারা প্রতিদিন এই সময় আমাদের সাথে থাকবেন। আর পরিশেষে আবারও আজকের আমাদের সহযোগিতা করলেন অনুষ্ঠান সম্প্রচারে মালঞ্চ বুক সেন্টার, সিলেটের রাজা ম্যানশনের দ্বিতীয় তলায়। প্রিয় দর্শক, রাজা ম্যানশনের এই মালঞ্চ বুক সেন্টার সত্য দেখেনি, ওনাকে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।